সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের নেতৃবৃন্দ আমাদের মাঝে আছেন। গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণনেতা নুরুল হক নূর, আমার সামনে সাংবাদিক ভাইরা এবং আজকে এই অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এইখানে সবাই স্লোগান দিয়েছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারত চাঁদের মানববাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আমি এই স্লোগান ধরেছিলাম নির্বাচনের আগে। এই স্লোগান আমি দেখলাম ভারতীয় কয়েকটি গণমাধ্যমে, সেখানে তারা সম্প্রচার করেছে। সেখানে তারা হেডলাইন দিয়েছে, মন্দিরে আগুন দেওয়ার আহ্বান, হিন্দুদের বাড়িঘর ভাঙার আহ্বান। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2018 সালের পর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যে সংগঠনটি সব থেকে বেশি সোচ্চার ভূমিকা রেখেছে, সেই সংগঠনটির নাম ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, তখন ডাকসুতে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল। আমাদের সভাপতি নুরুল হক নূর, সেই সময়কার ডাকসুর ভিপি, আপনারা দেখেছেন তার রুমের মধ্যে কিভাবে ওই কুলাঙ্গার সাদ্দাম এবং সঞ্জিদের নেতৃত্বে ভারতীয় এদেশীয় রয়ের এজেন্টরা আমাদের হত্যার চেষ্টা করেছিল। আমাদের নেতৃবৃন্দরা, সেই তুহিন ফারাবি এবং এপিএম সুয়েল, আপনারা ভুলে যাননি, তারা আইসিতে ছিল, কারুর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। আমাদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদের উপর যে হত্যা চেষ্টা করা হয়েছিল, পুরো বাংলাদেশের মানুষ আপনারা জানেন। এর আগে কেউ আনুষ্ঠানিকভাবে রাজপথে নেমে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। একমাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সেই দিন আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। এরপরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, সেখানে শেখ হাসিনা স্বৈরাচার আর এক স্বৈরাচার মোদিকে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি করেছিল। আমরা ওই সময় এত বড় সংগঠন হয় নাই, আমরা তরুণরা, আমরা মোদিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম। আমরাই কিন্তু সর্বপ্রথম নেমেছিলাম, অন্য কোনো দল নামে নাই, এমনকি হেফাজতে ইসলামও নামে নাই। সেই সময় আমাদের 64 জন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। এই যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুমতাজুল সহ আমাদের নাই নেত্রী মায়া সহ অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। ছাত্রনেতা রবিউল আলামী, নাটিয়া সজল সহ আপনারা দেখেছেন এই শাহবাগ থানায় সেই এডিসি কুখ্যাত হারুনের নেতৃত্বে তাদেরকে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। তাদের চোখে গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছিল, তাদের অন্ডকোষে একের পর এক লাথি মারা হয়েছিল। তাদেরকে রিমান্ডে ব্যাপকভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে ওই এডিসি কুখ্যাত হারুন তাদের উপর হামলা করেছিল, নির্যাতন করেছিল। এই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন, আমাদের দল ঘোষণার পর থেকে আমরা ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে অসংখ্য সমাবেশ এবং প্রতিবাদ করেছি। আমরা এই পল্টনে আপনারা দেখেছেন 7ই জানুয়ারি নির্বাচনের আগে এবং 28 অক্টোবরের পরে আমরাই সর্বপ্রথম স্লোগান দিয়েছিলাম,
হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ। এখানে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে সেই ফুটেজ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। চ্যালেঞ্জ করে বলতে পারি, এই স্লোগান বাংলাদেশের আর কোন সংগঠন আমাদের আগে দেয় নাই। হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ। এটি হলো গণ অধিকার পরিষদ। 18 সালে আমরা কোন সংস্কার আন্দোলন করেছি। এই 24 সাল পর্যন্ত লাগাতার লড়াই চালিয়ে গেছি। এই লড়াই করতে গিয়ে আমাদের সংগ্রামী সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছিলেন। 10 দিন রিমান্ডের নির্মম নির্যাতনের পরে তিনি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে, আর 5% ধাক্কা দাও। আজকে এই সরকারের কাছে আমার প্রশ্ন, নূর এত বড় কলিজা, এত বড় সাহস নিয়ে রিমান্ডে থাকার পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হ্যান্ডকাপ পরা আবারও রিমান্ডে দিয়ে যাচ্ছে, এই ঘোষণা দিয়েছিল। এরপরে সারা বাংলাদেশের মানুষ অনুপ্রেরণা এবং সাহস পেয়েছিল। ওই সময় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একজন সমন্বয়ক মাঠে ছিল না। মাঠে ছিল কে? এই ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা। হাইকোর্ট থেকে আইনজীবীরা বের হয়ে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা বের হয়ে এসেছিল, আর যে ছাত্র নেতা ওইখানে নেতৃত্ব দিয়েছিল হাইকোর্টের সামনে, তার নামটি হলো বিনিয়ামিন মোল্লা। আজকে সরকার গঠন করেছেন, বড় বড় কথা বলছেন, রাজনৈতিক দল গঠন করবেন, সংস্কার করবেন। গণ অধিকার পরিষদের প্রতিনিধি কোথায়? এই সরকার একপাক্ষিক ভাবে আপনারা গঠন করেছেন। 71-এর পরে যেমনি ভাবে শেখ মুজিব এবং আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাকে দখল করা হয়েছিল, আজকে ঠিক একই কায়দায় একইভাবে আজকে আপনারা ক্ষমতা দখল করেছেন। আপনারা একের পর এক উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন। আপনারা বলছেন আমি জানি না, অমক বলছে আমি জানি না, প্রধান উপদেষ্টা জানে না, 3 জন ছাত্র নেতা জানে না, সবকিছু জানে কে? আসিফ নজরুল। অথচ সেই উপদেষ্টা সিনেমা করছে, তার সিনেমা আসিফ নজরুল দেখতে যাচ্ছে না, অন্যরা যাচ্ছে। মানে কি? আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের নামে। কিংস পার্টি গঠনের পাইতারা এদেশের জনগণ মেনে নিবে না। আপনাদের কাছে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিয়েছে, কিংস পার্টি গঠনের দায়িত্ব দেয় নাই। স্পষ্টভাবে বলতে হবে কথাগুলো। কারণ কি? কারণ আমরা দেখতে পাচ্ছি আপনারা বলেছিলেন আপনারা শহীদের তালিকা তৈরি করবেন। কোথায় শহীদের তালিকা? আপনারা বলেছিলেন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেবেন। কয়েকজন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন এই 4 মাসে? আমরা এখনো পর্যন্ত সেটি জানি না। আপনারা এখনো পর্যন্ত আমাদের যোদ্ধাদের তালিকা তৈরি করতে পারেন নাই। এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় তারা কাটাচ্ছে। তাহলে কি করলেন? রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন, ভালো কথা, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। কিন্তু আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে আপনারা বলছেন আজকে আমরা নাকি নির্বাচন চাচ্ছি, আমরা নাকি আপনাদেরকে ব্যর্থ করতে চাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই জাতীয় সংলাপের আহ্বান করেছিলাম। আমরা এই সরকারকে সহযোগিতা করছি, প্রত্যেকটা দল এই সরকারকে সহযোগিতা করছে। সুতরাং এই ধরনের মিথ্যাচার করবেন না। প্রত্যেকটা দল সংস্কার চাই। সর্বশেষ বলবো, বিএনপি তার অবস্থান ক্লিয়ার করেছে, অন্যান্য দল তার অবস্থান ক্লিয়ার করেছে। গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত কেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না? কেন? কি কারণ আমরা জানতে চাই। আগামী নির্বাচনে স্পষ্টভাবে বলছি, আগামী নির্বাচনে যদি আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়ার কোন ধরনের প্রেক্ষাপট তৈরি করেন, আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব। আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা নির্বাচনে অংশ নিতে পারবে না। ভারতের সাথে কোনো প্রীত চলবে না। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে এবং যারা গণহত্যার সাথে জড়িত
তাদেরকে গ্রেপ্তার করতে হবে। শেখ পরিবারের সাথে কি আপনাদের চুক্তি হয়েছে? কেন কেন কি কারণে এখনো পর্যন্ত শেখ পরিবারের কেউ গ্রেপ্তার হলো না? সেই প্রশ্ন প্রধান উপদেষ্টার কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।